আমাদের দেশে অলমোস্ট 50%-এর বেশি মানুষ মিডল ক্লাস ক্যাটাগরিতে আসে। আপনার কাছে কেন মনে হয় এমনটা কেন হয়? একজন লোক মিডল ক্লাস হিসেবে জন্ম নেয় আর সে মিডল ক্লাস হিসেবেই থেকে তার জীবন শেষ করে। এমন কোন জিনিস আছে যা প্রায় 7 কোটি মানুষকে মিডল ক্লাস ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে রেখেছে? আমি বলছি, একজন মানুষ জীবনভর গরিব এবং মিডল ক্লাস অবস্থা থেকে এই জন্য বের হতে পারে না। অনেকে ভাবে যে তারা কম টাকা কামায় বা মেহনত কম করে। না, এগুলোর কোনোটাই আসল কারণ নয়। আসলে তারা এই জন্য বের হতে পারে না কারণ তাদের কাছে যেই টাকা আছে তারা সেটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারে না। আর টাকাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা তারা জানে না, কারণ তাদের কখনো সেগুলো শেখানো হয়নি, না তো স্কুলে আর না তো মা বাবার থেকে। তাই আজকে আমি আপনাদের সাথে এই ব্যাপারে কিছু স্টেপ শেয়ার করতে যাচ্ছি যেগুলো ফলো করার মাধ্যমে একজন মিডল ক্লাস মানুষ এই ট্র্যাপ থেকে বের হতে পারবে। যে জিনিসটা সবার প্রয়োজন তা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি। কেননা বিশ্ব ব্যাংকের কিছু জরিপ মতে আমাদের দেশে এখনো 74% মানুষ ফাইন্যান্সিয়ালি ইলিটারেট। আমরা যত বেশি মানুষকে এই এডুকেশন শেখাতে পারবো আমাদের চ্যানেলের মাধ্যমে, আমরা তত মানুষের উপকারে আসতে পারবো। আজকে আমরা ডেভিড বাচ এর বুক দ্য অটোমেটিক মিলিয়নিয়ার থেকে কিছু এমন টাইমলেস প্রিন্সিপাল গুলো শিখবো যেগুলো আপনাকে মিডল ক্লাস থেকে বের করে একজন ধনী ব্যক্তি হয়ে উঠতে অনেক বেশি সাহায্য করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে আপনার লাইফ চেঞ্জ করার মতো ইনফরমেশন আছে। বইটির লেখক প্রফেশনাল দিক থেকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তিনি তার ক্যারিয়ারের শুরু থেকে মানুষদের সাথে ফাইন্যান্সিয়াল নলেজ শেয়ার করতে শুরু করেন। তিনি তার নলেজ বেশিরভাগ ওই লোকেদের সাথে শেয়ার করতেন যারা 40 থেকে 50 বছরের মধ্যে ছিল। একবার যখন ডেভিড নিজের কেবিনে বসেছিল তখন তার একজন স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করে, আমি আপনার কাছ থেকে আমার ফাইন্যান্সের ব্যাপারে পরামর্শ নিতে চাই। তখন ডেভিড তাকে বলে, আপনি আগামীকাল আপনার ওয়াইফের সাথে আসবেন। পরদিন ওই কাপল তাদের অফিসে উপস্থিত হয়। তারা দেখতে খুব সাধারণ মানের মনে হচ্ছিল। এদের দেখে যে কেউ বলবে এরা খুব সাধারণ লেভেলের মানুষ। ডেভিডের মস্তিষ্কেও এই কাপলের ব্যাপারে তেমনই একটা ভাবনা ছিল। সে তাদের মধ্যবিত্ত ভেবেই ইমেজ তৈরি করে নিয়েছিল। হাজব্যান্ডের নাম ছিল জিম আর ওয়াইফের নাম ছিল সুজি। জিম 50 বছর বয়সী ছিল। সে ডেভিডকে নিজের ব্যাপারে বলে 30 বছর যাবৎ সে একই কোম্পানিতে চাকরি করছে আর তার বাৎসরিক ইনকাম $40,000, যেটা আমেরিকার একটা অ্যাভারেজ মানুষের স্যালারির মতো হয়। এসব কিছু জানার পর ডেভিড জিমকে জিজ্ঞেস করে, আপনার কাছে কি রিটায়ারমেন্ট করার মতো টাকা আছে? কারণ রিটায়ারমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন। তার ওয়াইফ লেখককে কিছু কাগজ দেখান। ডেভিড তাদের ডকুমেন্টগুলো দেখে। সে দেখতে পারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে $4 লাখ রয়েছে। তার উপর তাদের কোনো রকমের লোন নেই। তাদের কাছে 2টা বাড়ি রয়েছে, একটাতে নিজেরা বসবাস করে আরেকটাতে ভাড়া দেয়। আর তাদের ফাইন্যান্সও বেশ স্ট্রং। সবকিছু দেখে ডেভিড তাদের জিজ্ঞেস করে, সব তো ঠিক আছে, কিন্তু আপনাদের বাচ্চাদের খরচ তো রয়েছে নাকি? উত্তরে জিম বলে, তাদের ছেলেমেয়েরা এখন কলেজে পড়াশোনা করছে আর তারা নিজেদের খরচ নিজেরাই চালায়। বেসিক্যালি তাদের এক্সপেন্স গুলো ছিল একদম লো আর তাদের ইনকাম একেবারে স্টেবল ছিল। এরপর ডেভিড তাদের নেটওয়ার্থ ক্যালকুলেট করে এবং সে দেখতে পায় যে তাদের টোটাল সম্পত্তির মূল্য $1 মিলিয়ন বেশি। নিজের চোখের সামনে এই নাম্বার দেখে সে বেশ আশ্চর্য হয়, কিভাবে একটা সাধারণ কাপল এত এভারেজ স্যালারি পাওয়ার পরও মিলিয়নিয়ার হয়ে উঠলো। ডেভিড আবার চিন্তা করলো, আমি তাদের কি শেখাবো? আমার তাদের কাছ থেকে শেখা উচিত, কারণ যে সমস্ত জিনিস আমি লোকেদের বলি সেটা এই কাপল প্র্যাকটিক্যালি করে ফেলেছে। ডেভিড তাদের জিজ্ঞেস করে, এভারেজ স্যালারির একজন মানুষ কিভাবে মিলিয়নিয়ার হয়ে উঠতে পারে? এর উত্তরে ওই কাপল ডেভিডকে 5টি লেসন শেখায়, যেগুলো অনেক ভ্যালুয়েবল লেসন ছিল। শান্ত হয়ে বসুন, এই অসাধারণ লেসনগুলো এখন আপনি শুনতে যাচ্ছেন, যা একটা অল্প বেতনের লোয়ার মিডল ক্লাস ব্যক্তিকে 10 কোটি টাকার সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে। লেসন নাম্বার 1, পে ইয়োরসেলফ ফার্স্ট। যখন জিম এবং সুজি বাজেট বানিয়ে টাকা সঞ্চয় করত তখন প্রতি মাসে তারা একটা ফিক্সড অ্যামাউন্ট সেভ করার প্ল্যান করত, কিন্তু করতে পারত না। আর বারবার বাজেট ফেল হওয়ার কারণে সুজেন তার মার সাথে কথা বলে কিভাবে সে প্রতিবার বাজেট বানায় আর তা ফেল হয়। সুজির মা তাকে সর্বপ্রথম পে ইয়োরসেলফ ফার্স্ট এর কনসেপ্টটি সম্পর্কে বলে। তিনি তাদের বলে, তোমাদের সঞ্চয়ের একটা অংশ সর্বপ্রথম আলাদা করে রাখতে হবে আর বাকি থাকা টাকা তোমাদের প্রয়োজন এবং চাহিদাগুলোর পেছনে খরচ করতে হবে, কারণ বাজেট বানিয়ে সঞ্চয় করা মুশকিল হয়। সর্বপ্রথম আমরা হলো ইমোশনাল বিং। যখন আমাদের হাতে টাকা থাকে তখন আমরা লজিকের সাহায্য নয় বরং ইমোশনের মাধ্যমে চিন্তা করি। যেখানে আপনি ইমোশনের সাথে চিন্তা করবেন সেখানে আপনার খরচ নিশ্চিত। এরপর থেকে তারা দুজন ওই নিয়মটা চোখ বন্ধ করে ফলো করতে থাকে। মাসের প্রথমেই বেতন থেকে সঞ্চয়ের টাকাটা আলাদা করে ফেলে। এটা তাদের বেশ ভালো রেজাল্ট দেয়। আমি শিওর আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ এই ভুলটাই করে। সঞ্চয় করবো বলে মনে করে কিন্তু দামি ফোন কিনে ফেলে, কিস্তিতে বেতন আসার আগেই দামি দামি জুতা কিনে বসে থাকে, ঋণ নিয়ে ঘুরতে যায়। আপনি কি জানেন আপনি এই সমস্ত ইম্পালসিভ ডিসিশন কেন নেন? কেননা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা একবার বাঁচি, তাই যা মনে আসে তাই করো।
ঠিক আছে, যদি আপনি এভাবে জীবন কাটাতে চান কাটান, কিন্তু পরবর্তীতে যখন সারা জীবন মিডল ক্লাস আর দারিদ্রতার মধ্যে থাকবেন তখন কান্নাকাটি করবেন না। এখনো সময় আছে, ইনভেস্ট করা শুরু করুন। জিম আর সুজি তাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে মাসিক 4% থেকে। যে কোম্পানিতে তারা কাজ করতো ওই কোম্পানির রিটায়ারমেন্ট প্ল্যানে ইনভেস্ট করে তারা ছোট স্টার্টিং করেছিল। পরবর্তীতে তারা তাদের ইনকামের 10% পর্যন্ত ওই প্ল্যানে ইনভেস্ট করতে শুরু করে। এরপর থেকে তারা তাদের ইনকামের 10% অংশ রেগুলার ইনভেস্ট করতে থাকে। কোনো একটা সিঙ্গেল মাসেও তারা স্কিপ করেনি। আপনি চাকরি করেন কিংবা বিজনেস করেন, ইনকামের 10% শুরুতেই আলাদা করে নেন আর একে কোনো ভালো জায়গায় যেখানে কম ঝুঁকি এবং ভালো রিটার্ন রয়েছে সেখানে বিনিয়োগ করে দিন। লেসন নাম্বার 2, পুট ইট অন অটোমেটিক। জিম এবং সুজি তাদের জন্য ইনকামের একটা অংশ সঞ্চয় করা বেশ সহজ হয়ে গিয়েছিল। এর কারণ তারা না তো সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করতো, না তো মিউচুয়াল ফান্ডে। তারা তো তাদের নিজেদের সম্পত্তি নিজেদের কোম্পানির রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্ট করছিল, যাতে করে তাদের বেতন তাদের ইনভেস্টমেন্টের টাকা কাটার পর হাতে আসতো। এজন্য তারা কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া সঞ্চয় করতে পারত। বেশিরভাগ মানুষ এই জন্য সঞ্চয় করতে পারে না, কেননা তারা সঞ্চয়কে একটা অপশন হিসেবে দেখে। হয়তো আপনি জানেন না, কিন্তু এর পেছনে একটা সাইকোলজিক্যাল রিজন রয়েছে। প্রতিটি মানুষের উইলিংনেস এর একটা ক্যাপাসিটি থাকে। যখনই আপনি কোনো প্লেজারেবল অ্যাক্টিভিটিকে না করেন, সেখানেই আপনার উইলিংনেস ব্যয় হয়। একইভাবে যখনই আপনি টাকা সঞ্চয় করার ব্যাপারে চিন্তা করেন, সেখানেও আপনার এনার্জি ক্ষয় হয়। এজন্য বহুবার আপনি আপনার উইলিংনেসকে অন্য কাজে ব্যবহার করে নেন। এরপর আপনার কাছে সঞ্চয় করার মতো টাকাই বাঁচে না। কিন্তু যদি এমন হয় যে আপনার কাছে সেভিং করার প্রয়োজনই হচ্ছে না, এটা অটোমেটিক হচ্ছে, তাহলে কেমন হবে? অটোমেটিক্যালি টাকা কাটতে থাকবে এবং সঞ্চয় হিসাবে এটা ইনভেস্ট হতে থাকবে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সেটিং এ গিয়ে আপনার ইনকামের 10% সঞ্চয়ের চেষ্টা করুন। নাম্বার 3, দ্য ল্যাটি ফ্যাক্টর। দ্য ল্যাটি ফ্যাক্টর অনেক ফেমাস একটা ফাইন্যান্সিয়াল টার্ম। আমেরিকাতে মানুষ প্রতিদিন তাদের দিনের শুরু 1 কাপ কফির মাধ্যমে করে। তার প্রতিদিন 1 কাপ কফির পেছনে $10 থেকে $20 খরচ করে। এটা তেমনি যেমনটা বাংলাদেশ ভারতে মানুষ চার পেছনে খরচ করে। যাই হোক, $10-20 তো খরচ করি না আমরা, কিন্তু ল্যাটি ফ্যাক্টরের সিম্পল মানে হলো অযথা খরচ। উদাহরণ হিসেবে আপনি কফি ঘরে বানিয়েও খেতে পারেন, কিন্তু যদি আপনি এর বদলে প্রতিদিন স্টারবাকস থেকে কফি খান, তবে এটা অযথা খরচ। সরল ভাষায় আপনি প্রতিদিন এমন কোনো খরচ করছেন যেটা আপনি না করলেও চলতো, সেটাই হলো ল্যাটি ফ্যাক্টরের মধ্যে পড়ে। যেমন স্মোকিং, ড্রিঙ্কস, কফি কিংবা ফাস্ট ফুড, একে ল্যাটি ফ্যাক্টর বলে। আমরা জানি না যে আমরা এই জিনিসগুলোতে ছোট ছোট খরচ করে আমাদের নিজেদের অনেক বড় অ্যামাউন্ট খরচ করে ফেলি। যদি একজন মানুষ দিনে কফি খেয়ে, ফাস্টফুড খেয়ে আর বাইরে উল্টাপাল্টা খাবার দাবার খেয়ে 350 টাকা করে খরচ করে, তবে সে বছরে প্রায় 1,27,000 টাকা খরচ করছে। যদি এটা তার 30 বছরের কেরিয়ারের হিসাব হয়, তবে সেটা প্রায় 38 লাখ টাকা খরচ হচ্ছে এই বাজে হ্যাবিটের পেছনে, যেটা দিয়ে একজন মানুষ রিটায়ারমেন্টে পর্যন্ত যেতে পারত। রিটায়ারমেন্টের জন্য একটা পেনশন ফান্ড হয়ে যেত। এখন আপনি চিন্তা করুন, আপনি যদি এটাকে বুঝে শুনে ইনভেস্ট করতেন, তবে আপনার কাছে কত টাকা থাকতে পারত। লেসন নাম্বার 4, ইউর ড্রিম অ্যাকাউন্ট। এখন আপনার মনে একটা প্রশ্ন আসছে, যদি আমাদের ইনকামের 10-20% শুরুতেই সরিয়ে ফেলি, তবে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং লো হয়ে যাবে না, বা আমাদের প্রয়োজনগুলোকে পূর্ণ করতে পারবো না, এরকম কিছু হবে? সলিউশন খুব সিম্পল। আপনাকে আরো একটা অ্যাকাউন্টে সেভিং করতে হবে, আর এই অ্যাকাউন্টের নাম হবে ড্রিম অ্যাকাউন্ট। এখন আপনি আপনার রিটায়ারমেন্টের জন্য সেভিংটা করছেনই, কিন্তু যদি আপনার কোনো ডিজায়ার ফুলফিল করা লাগে, তবে এটার জন্য ড্রিম অ্যাকাউন্ট কাজ করবে। হয়তো আপনি সারা দুনিয়া ঘুরে দেখতে চান, পৃথিবীর কোনো দেশে ঘুরতে যেতে চান, বা নিজের একটা বিজনেস ওপেন করতে চান, অথবা একটা গাড়ি কিনতে চান, তবে লোন নেওয়ার বদলে আপনি আপনার ড্রিম অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করুন। আপনাকে প্রতি মাসে আপনার ড্রিম অ্যাকাউন্টে আপনার ইনকামের 10% সঞ্চয় করতে হবে। ওভারঅল আপনি আপনার ইনকামের 30% সঞ্চয় করতে পারছেন। 20% রিটায়ারমেন্টের জন্য এবং 10% আপনার শখ পূরণের জন্য। বিশেষ করুন এই 10% যা আপনি আপনার ড্রিম অ্যাকাউন্টে সঞ্চয় করছেন, এটা আপনার কাছে শুরুতে হয়তো একটু মুশকিল লাগবে, কিন্তু যখন আপনি সবুর রেখে টাকা বাঁচাতে থাকবেন, ডিজায়ারগুলো ফুলফিল করবেন কোন রকম লোন ছাড়া, তখন আপনার চেহারাতে যে খুশি থাকবে তাকে শব্দ বোঝানো সম্ভব না। আর মনে করেন আপনার চাকরিটা কোনো কারণে চলে গেল, তবুও আপনি অতটাই স্ট্রেস হবেন না, কারণ আপনি আপনার ড্রিম অ্যাকাউন্টে অলরেডি টাকা সঞ্চয় করে ফেলেছেন, যা আপনার এখন কাজে আসবে। ধরেন আপনার কাছে 1 বছরের সেভিং আছে। একসাথে চিন্তা করে দেখুন, আপনি নিজেকে 1 বছর সময় দিতে পারছেন, নিজের বিজনেস শুরু করতে পারেন, কিংবা আরাম করতে পারেন, ভ্যাকেশন নিতে পারেন, কোনো নতুন চাকরিতে আবেদন করতে পারেন। এটা আপনাকে ব্যাকআপ দেবে। নাম্বার 5, বাই অ্যাসেট। জিম এবং সুজির নিজেদের ফিউচারের ব্যাপারে তেমন কোনো চিন্তা ছিল না, কারণ তারা যে টাকা তাদের সঞ্চয় করেছিল তা তো তাদের কাছে ছিলই, এর সাথে তাদের কাছে একটা এক্সট্রা বাড়ি ছিল, সেখান থেকে তারা মাসে ভাড়া পেত। সারা দুনিয়াতে ফাইন্যান্স এক্সপার্টদের মতামত অনুসারে রিয়েল এস্টেট বা বাড়ি ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। কারণ বাড়ির 2টা ফায়দা আছে। প্রথমত, এর মূল্য সবসময় বাড়তে থাকে, আর দ্বিতীয়ত, আপনি একে লিজ হিসাবে দিয়ে ভালো রেন্টাল ইনকাম তৈরি করতে পারেন। তারা এই বাড়ি থেকে ফায়দা পাচ্ছিল, তাদের বাড়ির মূল্য তো বাড়ছিল, এই সাথেই তাদের বাড়ির রেন্টাল ইনকাম রেগুলার আসছিল,
যাতে যদি তাদের কোনো এক্সট্রা খরচ করতে হতো তবুও তাদের বেগ পেতে হতো না। এজন্য সবসময় অ্যাসেট কেনার ব্যাপারে চিন্তা করুন। আশা করছি এই পয়েন্টগুলো ফলো করে আপনিও সেভিং স্টার্ট করতে পারবেন বলে উইশ করছি। আপনিও ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে উঠবেন আর হ্যাপিলি রিটায়ারমেন্টে যেতে পারবেন।